বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে বলে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়ে শ্রম খাতে আশার বাণী শোনান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রায় এক দশক পর সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অন্তর্বর্তী সরকারের সময় এটি প্রথম কোনো সরকার প্রধানের বাংলাদেশ সফর। দুপুরে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার ও লাল কালিচা সংবর্ধনা দেয়া হয়। সফরকালে বিমানবন্দরে একান্ত বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। Which manifests your friendship and high importance that Malaysia attaches to its relationship with Bangladesh. My friends, taking advantage of Prime Minister Anwar bin Ibrahim's presence in Dhaka, both of us committed ourselves to revitalize long-standing bilateral issues during our discussions just held. In my conversation, we discussed the unprecedented mass movement leading to the second revolution in Bangladesh. এ সময় টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আসিয়ানকে আরও কার্যকর করতে নিজের মনোভাবের কথা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 18,000, but the first phase, once we satisfy, I think we do it at the first phase. Thank you. This is very required. বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন আনোয়ার ইব্রাহিম। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। নওগাঁ এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল শাহেদ তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইন তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কারণ বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মেরুল বাড্ডায় দুলাল সর্দার নামে একজনকে গুলি করে হত্যার মামলায় শুক্রবার তার এই রিমান্ড আদেশ হয়। সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকে তেজগাঁ থানার একটি মামলায় তাকে 10 দিনের রিমান্ড চেয়ে পাঠানো হয়েছে। আমরা তার জামিন শুনানি করেছি এবং রিমান্ড শুনানি করেছি। শুনানি অবধি আদালত তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ। আসামি যে সমীর চন্দ্র, তার কোনো নাম নেই এবং বাদী তাকে সন্দেহ করে নাই। প্রচলিত একটা ফরওয়ার্ডিং দিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছে। রিমান্ডে দেওয়ার মতো যৌক্তিক কোনো কারণ এখানে নেই। তাকে শুধু হয়রানির নিমিত্তে এই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে শাহবাগ থানায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন
সিটিটিসি ইউনিটের সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেন ডিএমপির সিটিটিসি ইউনিটের সদস্যরা। ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানায় আরও 2টি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানা হবে না, রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না। সকালে গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহানগর জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, সহকারী সেক্রেটারি হোসেন আলী সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সময় জামায়াতের আমির সরকারি চাকুরিতে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের জন্য অগ্রাধিকার রাখার দাবি জানান। আর আমরা কাউকে জাতিকে বিভক্ত করার সুযোগ দেব না। দলের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, গোষ্ঠীর ভিত্তিতে আমরা কাউকে আর জাতিকে ভাগ করার সুযোগ দেব না। জাতিকে তারাই ভাগ করে যারা জাতির দুশ্মন। জাতির যারা বন্ধু তারা কখনো তার জাতিকে ভাগ এবং বিভক্ত করতে পারে না। এই ক্ষেত্রে আমরা আপোষহীন। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বুজলুর রশিদ। চলতি মাসের মধ্যভাগে এই বৃষ্টিপাত কমতে পারে বলেও জানান তিনি। এদিকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় টাঙ্গাইলে দেশের সর্বোচ্চ 130 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবু সাইদ অপুর রিপোর্টে আরও বিস্তারিত। গেল কদিন ধরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলমান বৃষ্টিপাত আরও 3 থেকে 4 দিন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর। গেল 24 ঘন্টায় 72 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করলেও আজ শুক্রবার ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত টাঙ্গাইলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 130 মিলিমিটার। এই বৃষ্টিটা আগামী আরও 3-4 দিন কন্টিনিউ করবে, কারণ হচ্ছে আমরা জানি যে অক্টোবরের 10 থেকে 15 তারিখের ভিতরে সারা দেশ থেকে মৌসুমে বিদায় নেয়। থেমে থেমে বৃষ্টিপাতের ফলে রাজধানী যেন জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে, আর এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। পানি কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। তবে বৃষ্টিপাত চলতি মাসের মধ্যভাগ নাগাদ কমতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বুজলুর রশিদ। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আপনার টাঙ্গাইলে 3 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অর্থাৎ অল্প শর্ট টাইমে অনেক বেশি বৃষ্টি হয়েছে। এবং এটা এরকম আপনার টানা বৃষ্টি না হলেও আপনার থেমে থেমে অনেক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আগামী 2 থেকে 3 দিন। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঢাকা শহরের কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর। শুধু ঢাকা না, দেশের উত্তর পশ্চিম অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল এইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে, তবে দক্ষিণ অঞ্চলে কিছুটা কম থাকবে। আবু সতপু, মাই টিভি, ঢাকা। 2 দিনের টানা বর্ষণে আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতির মহারশী, নলিতাবাড়ির ভোগাই ও চিল্লাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে জেলার শতাধিক গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন শত শত পরিবার। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত 24 ঘন্টায় 225 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরে। এতে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডুবে গেছে। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতভর বৃষ্টিতে প্লাবিত হয় নিম্নাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রাম। এখনও বৃষ্টি চলমান থাকায় নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। সরকারের বেঁধে দেয়া দাম উপেক্ষা করে ডিম ও ব্রয়লার মুরগির দাম
চড়া মূল্যে অস্থিতিশীল রাজধানীর বাজার। এদিকে রপ্তানির অজুহাত দিয়ে এখনও ইলিশের দাম নিয়ন্ত্রণহীন। মাত্র 2 দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রতি কেজি 400 থেকে 450 টাকা। এছাড়া দীর্ঘদিন ধরে চড়া সবজির বাজারে উত্তাপ বাড়িয়ে প্রায় প্রতিটি সবজিতে অন্তত 20 টাকা বেশি দাম রাখছেন বিক্রেতারা। সপ্তাহ জুড়ে লাগামহীন নিত্যপণ্যের বাজারে হতাশ ভোক্তারা। বিস্তারিত আমেনা হিরা রিপোর্টে। বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও সপ্তাহের ব্যবধানে এখনও নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। নতুন করে দাম বেড়েছে ভোজ্য তেলের, কমেনি চাল ও পেঁয়াজের বাড়তি দাম। ফ্রেশ আসলে 780 টাকা, এখন 800 টাকা। এরপরে চিনি, খোলা চিনি আসলে 125 টাকা, এখন 30 টাকা। প্যাকেট চিনি আসলে 130, এখন 135। আমরা সবাই দাম মারার চেষ্টায় থাকি, কারণ ওদের দিন আসছে, ওরা দাম মারতেছে। সরকার ডিম ও মুরগির দাম বেঁধে দিলেও মানছে না কেউ। সপ্তাহের ব্যবধানে ডিমের দাম বেড়েছে হু হু করে। ডজন প্রতি ডিম পাইকারি 162 আর খুচরা বাজারে 175 থেকে 180 টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার মুরগি 15 থেকে 20 টাকা কেজিতে বেড়ে 190 থেকে 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 270 টাকায়। তো বাজারে এসে আমরা ডিম কিনতে হচ্ছে 160 থেকে 70 টাকা, আর যদি মহল্লায় কিনি তাহলে 180 টাকা করে। পচায় ফালায় দিবে, কিন্তু আপনি সস্তা দিবে না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ বাঙালিদের। ক্রেতারা তো এখন দাম শোনে আর যার প্রয়োজন বেশি সে তো নেয় অল্প। এদিকে ভোক্তা পর্যায়ে এখনও সহনীয় হয়নি ইলিশের দাম। রপ্তানি মূল্যের অজুহাতে সপ্তাহের ব্যবধানে ইলিশের আকাশচুম্বী দাম হাঁকাচ্ছেন মাছ ব্যবসায়ীরা। বিদেশে যায় এর রেট 1570 টাকা, আমরা 1700 করে বিক্রি করতেছি 1 কেজিটা। এখন ইলিশের যদি মাছের তো ভরা মৌসুম, এখন আপনার সব ধরনের মাছ আছে বাজারে, মাছের কিন্তু কমতি নাই, কিন্তু ওই অনুযায়ী আপনার মাছের দাম অবশ্যই বাড়তি বলবো আমি। সবজির বাজারেও আগুন দাম। প্রতি কেজি 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আর মাত্র 2 দিনের মধ্যে কাঁচামরিচের দাম কেজিতে 250 থেকে 300 টাকা বেড়ে 400 থেকে 450 টাকায় ঠেকেছে। পচা মরিচের দামও বিক্রেতারা রাখছেন 300 টাকার বেশি। বাজারের এমন উচ্চ মূল্যে হতাশ সাধারণ মানুষ। প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। বাড়ার কারণ হলো এই যে বন্যা, যে সারা দেশে ডুবে গেছে, ফসল ফলাদি ক্ষতি হয়েছে তো অনেক। মরিচগুলো দেখতে অতটা সুন্দর না, আই থিঙ্ক দ্যাট অর্ধেক পচা। এরপর 320 টাকা করে কেজি কিনলাম। সিন্ডিকেটও না শুনলাম যে ভেঙে গেছে। কেন যে দাম বাড়ছে? সব জিনিসের দামই বাড়ছে। আগে যেটুক ছিল এখন তাও নেই। আমাদের তো মাস গেলে হিমশিম খাইতে হয়। এত দাম করে তো খাওয়া যাবে না, না খাইয়ে বইয়ে থালা মরা লাগবে, না খাইয়ে মরা লাগবে। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা। তাই যথাযথ মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণে রাখার জোর দাবি ভোক্তাদের। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। কোনো কারণ ছাড়াই বরিশাল ঢাকা রুটে একে একে বন্ধ হচ্ছে বিমান চলাচল। একসময় প্রতিদিন বিমান চললেও বর্তমানে সপ্তাহে চলছে মাত্র 3 দিন। সময় বাঁচাতে আরামদায়ক ভ্রমণে ফ্লাইট সংকটে ক্ষুব্ধ যাত্রীরা। বরিশালের বিমানবন্দর ঘুরে আসাদ চৌধুরী ক্যামেরায়, বিস্তারিত পারভেজ রাসেলের রিপোর্টে। কিছুদিন আগেও বরিশাল ঢাকা রুটে আকাশপথে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করত নভ এয়ার, ইউএস বাংলা ও বাংলাদেশ বিমান। হঠাৎ বরিশাল থেকে ফ্লাইট বন্ধ করে দিয়েছে দুটি প্রতিষ্ঠান। বর্তমানে বৃহস্পতি, শুক্র ও রবিবার একটি করে ফ্লাইট চালু রেখেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদার জন্য প্রায় স্বাভাবিক ভাড়ায় টিকিট না পেয়ে বাড়তি টাকা দিয়ে কিনতে হয় টিকিট। সপ্তাহে শুধু 3 দিন বিমান চলার কারণে আমরা যখন তখন বরিশাল থেকে ঢাকা মুভ করতে পারতেছি না। আমরা যারা ব্যবসায়িক কাজে ঢাকা যেতে চাই এবং আমাদের বিভিন্ন শহরে বাইরেরা বরিশাল আসতে চাচ্ছে, তারা এই শিডিউল না থাকার কারণে আসতে পারতেছে না। ফ্লাইট কম থাকায় ক্ষোভ প্রকাশ করছেন বিমানের যাত্রীরা। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এমনটা হচ্ছে দাবি করছে বিমানবন্দর সূত্র। নীরব চাঁদাবাজির কারণে বরিশাল থেকে তারা চলে গেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বিমানের কোনো কর্মকর্তা চায় না বরিশাল সেক্টরে বিমান চলুক। বরিশালে আবার পুনরায় সকল বিমান তার নির্ধারিত সময় শিডিউল টাইম মতো চলে আসুক। ফ্লাইট কম থাকায় এমন হচ্ছে দাবি করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। যদি দৈনিক আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট থাকতো, তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ যাত্রী আসা যাওয়া করতো। বিগত দিনে এইখানে 5-7টা ফ্লাইট ছিল। এয়ারপোর্টে কোটি কোটি টাকার কাজ চলতেছে, এত সুন্দরভাবে করতেছে, অথচ আমাদের বরিশাল এয়ারপোর্টে ফ্লাইট নেই।
সম্ভাবনা থাকলেও ঢাকা বরিশাল রুটের বিমান যাত্রা এখন হুমকির মুখে। সংশ্লিষ্টদের উদাসীনতায় সরকার হারাচ্ছে রাজস্ব, আর যাত্রীরা বঞ্চিত হচ্ছে দ্রুত আরামদায়ক ভ্রমণ থেকে। তাই সংশ্লিষ্টরা এ শিল্পকে বাঁচাতে কি উদ্যোগ নেয় সেটাই এখন দেখার বিষয়। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত 1টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালিহাতী লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে পরিবহনের চাপ আছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার দিনগত রাতে মহাসড়কের কালিহাতী লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের 4 যাত্রী নিহত হন। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর।